দত্ত পরিবারে নন্দন টিভিকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত নন্দন টিভির প্রবাসের চাষ অনুষ্ঠানটা দেখি। এই অনুষ্ঠানটা অনেক তথ্য নির্ভর, যা কীভাবে পোকামাকড় দমন করতে হবে, মাটি তৈরি করতে হবে, কখন কোন সার প্রয়োগ করতে হবে এবং কখন কোথা থেকে চারা কিনতে হবে, এ ধরনের অনেক তথ্য থাকে কৃষি বিষয়ক, যা দেখে মনে হয়েছে যে আমরা আমাদের বাগানের ক্ষেত্রে এই তথ্যগুলো অনেক ব্যবহার করেছি এবং আমাদের একটা আগ্রহ ছিল যে একদিন নন্দন টিভিকে আমরাও আমন্ত্রণ জানাবো আমাদের বাসার এই গার্ডেনটাকে দেখানোর জন্য। সেই উপলক্ষেই আমরা নন্দন টিভিকে আজকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আমাদের বাগানের বেশ কিছু শাকসবজি দেখাচ্ছি। এখানে আছে কচু গাছ, কচুর শাক আর কি, তারপরে কলমি শাক আছে, এখানে আছে টমেটো গাছ, বেগুন, তারপরে মিষ্টি কুমড়া, এপাশে আছে বিন গাছ, তারপরে লাউ গাছ আছে, আরও আছে হচ্ছে মরিচ, কাঁচা মরিচ, তারপরে বেগুন, শসা, তারপরে কুমড়া, সিম হয়েছে আমাদের অনেকগুলো, অনেক ঢেঁড়স আছে, তারপরে আমরা ক্যারট গাছ লাগিয়েছি কিছু বাচ্চাদের খাওয়ার জন্যে, মিষ্টি কুমড়া তো আছেই, অনেক ভ্যারাইটিস টাইপের লাউও আছে, করলা আছে, তারপরে উচ্ছে আছে। এবছর আমরা টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, করলা, কচু শাক, লাল শাক, ডাঁটা, পুঁই শাক, কাঁচামরিচ, ঢেঁড়স, শসা অ্যান্ড দেন অনেক রকমের ফুলের চাষ করেছি, যেগুলোর মধ্যে আমাদের আছে টিউলিপ ছিল, এখন আছে গাঁদা ফুল, ডালিয়া, জিনিয়া। এবার সবজি চাষ করতে গিয়ে আমাদের প্রথমত সমস্যা হয় যে ওয়েদারে, কারণ টরন্টো টেম্পারেচার কখনো অনেক বেশি থাকে, কখনো অনেক বেশি লো হয়ে যায়, যেমন রাতের তাপমাত্রা আর দিনের তাপমাত্রার ভিতরে অনেক ধরনের তফাৎ থাকে। তখন একটু বেশি আর্লি গাছপালা রোপণ করলে সেগুলো হচ্ছে মারা যায়। তারপর অনেক ধরনের পোকামাকড় হয়, যে পোকামাকড়গুলো গাছের পাতা, ডগা এবং গাছের যখন ফল আসে সেগুলোকেও নষ্ট করে ফেলে। তো এই ধরনের প্রতিবন্ধকতা থেকে আমাদের এখন পর্যন্ত যা হয়েছে তাতে আমরা অনেকটাই হ্যাপি। এই সিমগুলো অ্যান্ড বরবটি এগুলো হচ্ছে দেশ থেকে আনানো বীজ থেকে চারা তৈরি করা হয়েছে। তো দেশ থেকে যখন আমরা চারা বীজগুলো আনি এবং এদেশে চারা উৎপাদন করি, ওরা খুব সেন্সিটিভ টাইপের হয়, কারণ এদেশের ওয়েদারের সাথে ওদের টলারেট করতে অনেকটা সমস্যা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে খুব ভালো হয়, আবার অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার তাপমাত্রার কারণে ওরা খুব একটা ভালো ফলন হয় না। আমাদের দেশের সিম তো মেইনলি শীতকালে হয়, আর এদেশে এসে ওদেরকে গরমের দিনে হতে হয়, যে কারণে যখন সেপ্টেম্বরের লাস্টের দিকে দেখা যায় যে গাছে অনেক ফুল আসে, অনেক ফল আসে, কিন্তু ওগুলো ম্যাচিউর হতে পারে না ওয়েদারের কারণে, কারণ অক্টোবরের দিকে ওয়েদারটা অনেক ফল করে, তখন এটা ভালো হয় না। এর আগে যদি ফল আসে তাহলে সেগুলা ভালো ম্যাচিউর হয়। এই যে ডাটাটা দেখছেন, এই ডাটাটা গত বছর আমার আরও অনেক বড় হয়েছিল, এবছরও ও আরও অনেক বড় হবে। ফুল আসতেছে, আমি যখন অক্টোবর মাস আসবে, অক্টোবরের মাঝামাঝিতে বরফ না পড়ার আগে আমি এটার বিচিগুলো কালেক্ট করব এবং পুরো গার্ডেনে আমি এগুলো তখনই ছিটিয়ে দিই। তাতে হয় যে নেক্সট ইয়ারে এপ্রিলের দিকে আমি যখন গাছ মাটি রেডি করি, তখন মাটিতে পানি দেওয়ার সাথে সাথেই এই ডাটাগুলো সব গজিয়ে যায়, তখন আমার আর নতুন করে ছিটাতে হয় না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লাল ডাটা গাছের মতো, এটা মেনলি হচ্ছে লাল শাক। এটা আমি রেখে দিয়েছি বীজ সংরক্ষণের জন্য। এটার আরও কিছুদিন পরে এটার বীজটা ম্যাচিউর হবে যখন, তখন আমি এই বীজটা ছিটিয়ে দেবো গার্ডেনে। এটাও নেক্সট ইয়ারে খুব আর্লি হয়ে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা উচ্ছে গাছ, অনেকগুলো উচ্ছে এসে এখানে। উচ্ছেগুলো বেশ খেতে খুবই সুস্বাদু এবং অনেক তিতে আছে, এবং আমাদের এখানে আমি দেশি জাতের উচ্ছে খুবই কম পাই,
দোকানে সাধারণত পাওয়া যায় না। তো আমাদের বাচ্চারাও আমরা সবাই মিলে খুব এনজয় করি। উচ্ছে ভাজি এবং উচ্ছে আপনার ভর্তা দিয়ে খেতে খুব টেস্টি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝাঁকে ঝাঁকে উচ্ছে এগুলো ঝুলে আছে। এগুলো কয়েকদিন পরে আরও একটু ম্যাচিউর হলে আমরা এগুলো উঠাবো, তরকারি হিসেবে আমরা এটাকে খেতে পারবো। দর্শক, এই যে আমাদের চাল কুমড়া দেখছেন, এখানে দুইটা ভ্যারাইটির চাল কুমড়া আছে। আমরা একটা টেস্ট করেছি, একটা ডিপ গ্রিন, একটা হালকা গ্রিন। চাল কুমড়া দিয়ে বিভিন্ন ধরনের সবজি বানানো যায়, যেমন আমরা চিংড়ি মাছ দিয়ে ভাজি খেতে পারি, ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে যদি রান্না করি তাইলেও অনেক ভালো লাগে। এছাড়া চাল কুমড়ার শাকও অনেক মজা। আপনার চাল কুমড়ার শাকের বড়া খেতে পারেন, আবার ওগুলোও ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। এবং চাল কুমড়া যদি একটু বয়স্ক হয়ে যায় তাহলে সেটার আপনারা মোরব্বা বানাতে পারেন, ওটাও অনেক টেস্টি। দর্শক, এই আপেল গাছটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গাছেই 5 ধরনের আপেল হয়। এখানে 5টা থেকে 6টা ডাল আছে। এই প্রত্যেকটা ডালে এক একটাতে এক এক ধরনের আপেল ধরবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবুজ এই আপেলটা, এটা একটা ডাল। এখানে ওই পাশে যে ডালগুলো আছে ওই ডালগুলোতে প্রত্যেকটাতে আলাদা আলাদা আপেল ধরবে আর কি। মেনলি এই গাছটাতে 5 ধরনের আপেল হয়। একটা হচ্ছে রেড ডেলিশিয়াস, আর একটা ইয়েলো ডেলিশিয়াস, গ্র্যানি স্মিথ, গালা আপেল অ্যান্ড ম্যাকেন্টোশ আপেল। সো এই আপেলটা হচ্ছে ইয়েলো ডেলিশিয়াস। এটা এখনও পাকে নাই, আরও যখন পাকবে তখন এটা ইয়েলো হয়ে যাবে। লাস্ট ইয়ারে আমাদের 3টা ডালে 3 রকমের আপেল হয়েছিল, বাট দিস ইয়ার এনিহাউ কোনো কারণে হয়তো এবার শুধুমাত্র ইয়েলো ডেলিশিয়াস হয়েছে। আমরা এটাকে ট্রিটমেন্ট করব ভাবছি নেক্সট ইয়ারে, আপেল ফুল হওয়ার আগে। দেখা যাক, হয়তো নেক্সট ইয়ারে আমরা 5 ডালে 5 রকমের আপেল পাবো। এটা 5 রকমের আপেলের কলম দিয়ে গাছটা তৈরি করা হয়েছে। এটা আমরা ভ্যান্ডারমিন নার্সারি থেকে সংগ্রহ করেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবুজ টাইপের একটা মিষ্টি কুমড়া আছে। এই মিষ্টি কুমড়াটা জাত খুব বড় জাত। আমি যতটুকু জানি এই কুমড়াটা দেশি কুমড়া এবং খেতে খুব টেস্টি, এবং এটা সাইজে অনেক বড় হবে। প্রত্যেকটা 5 থেকে 7 কেজি পরিমাণ বড় হবে। এবং এই ঝাঁকাতে প্রায় 4টা কুমড়া আমাদের এখানে ঝুলে আছে। আমি খুব টেনশানে আছি যে ঝাঁকাটা হয়তো ভেঙে পড়বে। এছাড়া আমাদের আরও 2-3টা কুমড়া গাছ আছে, যেগুলোতে আরও 4-5টা কুমড়া এখনও আমাদের অলরেডি গ্রো আপ হচ্ছে। এবং আমরা আশা করতেছি যে টেম্পারেচার একটু কমলে আরও কয়েকটা কুমড়া অলরেডি প্রসেসে আছে। তো আমরা এবার সামারে হয়তো আশা করি যে অনেকগুলো কুমড়া এনজয় করতে পারবো। ভালো মিষ্টি কুমড়া বা যে কোনো ধরনের ফ্রুট জাতীয় গাছের জন্য পটাশিয়াম অ্যান্ড ফসফেট বেশি দরকার নাইট্রোজেনের চেয়ে। নাইট্রোজেন বেশি হয়ে গেলে গাছের ডগা, গাছের পাতা অনেক বেশি হয়, তখন ফল আসে না, এবং ফল আসলেও সেটা ম্যাচিউর হয় না বা ফলটা লাগে না। যদি আপনি ফসফেট অ্যান্ড পটাশিয়াম দেন, যখন গাছে ফল আসে, ফুল আসা শুরু করে, তখন সেই গাছটা ফল উৎপাদন করতে পারে এবং ফলটা বড় হয়, ভালো হয়, ম্যাচিউর হয়। আমি যদি একটু অ্যাড করি, আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো এত বেশি বড় হয়ে গেছে। এটাতে নাইট্রোজেন পরিমাণ আমাদের আনফর্চুনেটলি যখন আমরা সার দিচ্ছিলাম তখন নাইট্রোজেন পরিমাণটা বেশি হয়ে গেছে, আমরা পরে বুঝতে পারি। এজন্যে পরবর্তীতে নাইট্রোজেন পরিমাণ কম দিয়ে ফসফেট এবং পটাশ এই দুটো আমরা দেওয়া শুরু করি। তারপর থেকে আমরা দেখি যে গাছে ফল হওয়া শুরু হয়েছে এবং আরও ফল এখন আসতেছে। আমরা খুব আশাবাদী যে অনেকগুলো হয়তো দেশি কুমড়া এবার আমরা খেতে পারবো। দর্শক, আরেকটা তথ্য আছে, মিষ্টি কুমড়া পাকলো কিনা সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন? যখন আপনি দেখবেন যে মিষ্টি কুমড়ার এই স্টিমটা অনেকটা হলুদ হয়ে গেছে, এই স্টিমটাও হলুদ হয়ে গেছে, বোটাটা হলুদ হয়ে গেছে এবং কুমড়াটার ভিতরে একটা হলুদ আভা চলে আসছে, তখন আপনি বুঝবেন যে আপনার কুমড়াটা ম্যাচিওর হয়েছে এবং ভিতরে এটা পেকে গেছে। তখন আপনি চাইলে ওটাকে হারভেস্ট করতে পারবেন। এবং মিষ্টি কুমড়া কেটে ঘরে 2 থেকে 3 মাস খুব ভালো থাকবে। আর একটু বেশি লং টাইম রাখার জন্য হলে সেটা থাকবে ভালো, বাট ভিতরটা অনেক সময় ড্রাই হয়ে যায়। তো 2-3 মাসের ভিতরে যদি আপনি ওটাকে খেয়ে ফেলেন তাহলে খুবই ভালো।